মাইলস্টোন ট্র্যাজেডিতে রাতে চলে গেল আরেক শিক্ষার্থী 14 বছরের সাহিল। 7 দিন পরও আতঙ্কগ্রস্ত সহপাঠীরা। প্রলোভন, গোয়েন্দা চাপ উপেক্ষা করেই জুলাই ছাত্র জনতার পক্ষে দাঁড়ান পেশাজীবীরা। সম্মিলিত কণ্ঠ রূপ নেয় গণ অভ্যুত্থানে। বাসায় থাকা মানুষদেরকেও হত্যা করা হচ্ছিল। ওই জিনিসটা দেখার পরে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে কিছু একটা করা উচিত। সে সময় আসলে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করাটাই একমাত্র রাস্তা সামনে খোলা ছিল। তখন আমাদের মনে হয় নাই, ভয় লাগে নাই, আমাদের খালি মনে হয়েছে যে এখন সামনে যেতে হবে, এছাড়া কোনো উপায় নাই। বৈরী আবহাওয়া কাটলেও ভাঙন আতঙ্কে উপকূলের মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে চড়া সবজি এবং মাছের বাজার। 2 আগস্ট খুলছে দ্বিতীয় তিস্তা করিডর সেতু। যাতায়াত সুবিধার পাশাপাশি উত্তরাঞ্চলের অর্থনীতিতে গতির আশা। এবং 15% শুল্কারোপ করে ইউএর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সই। দুপক্ষই লাভবান হবে দাবি ট্রাম্পের। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। টানা বৃষ্টির পর আবহাওয়ার বৈরিতা কাটতে শুরু করেছে উপকূলে। বরগুনায় কমেছে বৃষ্টি, তবে ভাঙন প্রবেশ এলাকার মানুষ এখনও রয়েছে আতঙ্কে। এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, উপকূলের সবশেষ কি পরিস্থিতি জানাবেন? রোশন, আপনি যেমনটি বললেন যে ভাঙন প্রবণ এলাকার মানুষ আতঙ্কে রয়েছে, আপনাকে জানিয়ে রাখি যে বিশেষজ্ঞরাও বলছেন যে যেসব এলাকার ভূতাত্ত্বিকগত দিক থেকে জিওলজিক্যাল এজ কম, সেই স্থানগুলোতে বর্ষার পরে জলোচ্ছ্বাসের পরে ভাঙনের প্রবণতা বেড়ে যায়। এর ফলে কিন্তু আমরা দেখেছি যে বরগুনা 805 কিলোমিটার বেড়িবাঁধ থাকলেও তার মধ্যে 5 থেকে 7টি পয়েন্ট রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। তালতলী, তেঁতুলবাড়িয়া, বরগুনা সদরের ফুলজিউরি, নলটোনা ইউনিয়ন, পাথরঘাটায়, বামনা, বেতাগীর বেশ কিছু এলাকায় কিন্তু ভাঙনের একটা প্রবণতা রয়েছে। এবং সেখানে এই যে নিম্নচাপ গেল, তার ফলে যে জোয়ারের পানির উচ্চতা বেড়ে গিয়েছিল, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, এর পরবর্তীতে কিন্তু ভাঙনের প্রকট হতে পারে এবং সেই আতঙ্কেই রয়েছে সেখানকার মানুষজন। তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড অনেক স্থানে জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও সেখানে দরকার টেকসই বেড়িবাঁধ অথবা ব্লক ফেলে সেখানে ভাঙন নিয়ন্ত্রণ করা দরকার, কিন্তু সেটি তারা করছেন না বলে তারা জানিয়েছেন। তো আরেকটি বিষয় যে নিম্নচাপের পরে এখন কিন্তু একটি নতুন সকাল এসেছে, সূর্য উঠেছে এবং এখানে যারা জেলে রয়েছেন, সমুদ্রগামী জেলে রয়েছেন, তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন সাগরে মাছ শিকার করতে যাওয়ার। কেননা এই বেশ কয়েকদিন ধরেই তারা, বিশেষ করে যখন অবরোধ ছিল তার পরবর্তী সময়ে কয়েক দফায় তারা কিন্তু বৈরী আবহাওয়ার সম্মুখীন হন এবং মাছ শিকার তাদের ব্যাহত হয়ে তারা কিন্তু বেশ লোকসানের দিন যাপন করছিলেন বলে জানিয়েছেন। তো এখন নতুন উদ্যমে তারা প্রস্তুতি নিচ্ছেন। আরেকটি বিষয় যে বৈরিতা কেটে যাওয়ার পরে কিন্তু এখানের খেয়া চলাচল, ফেরি পারাপার কিংবা লঞ্চ যোগাযোগ স্বাভাবিক হয়েছে। অন্য ক্ষেত্রে আরেকটি বিষয় যে শহরের মধ্যে যখন জলাবদ্ধতা সৃষ্টি হয় তার কারণ হিসেবে এখানকার সচেতন মহল বলছেন যে খাল বিল দখল হয়ে যাওয়ার ফলে, দূষণের ফলে কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ এবং সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ তারা কামনা করছেন। তো যেটি বলছিলাম যে এখন যে আবহাওয়ার পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে বৈরিতা একেবারেই কেটে গেছে এবং এখন এখানকার মানুষের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। আরেকটি বিষয় যে এখানকার যে একেবারে গ্রামীণ মানুষ, গ্রামে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু অনেকবার বলছেন যে তাদের বসত বাড়ি 3 থেকে 4 বার পরিবর্তন করেছেন ভাঙনের কবলে পড়ে এবং নতুন করে ভাঙন দেখা দিলে তারা কিন্তু বেশ সংকটে পড়ে যাবেন বলে জানিয়েছেন। তাই আগে থেকে যদি ব্যবস্থা নেওয়া হয় ভাঙন প্রতিরোধে, তাহলে কিন্তু ভাঙন কিছুটা ফেরানো সম্ভব। এদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখন যেহেতু নদ নদী শান্ত হয়েছে, জেলেরা মাছ শিকার করতে তারা নেমে পড়েছেন, তাহলে দেখা যাবে যে 2-1 দিনের মধ্যে যে মাছের বাজারের দাম সেটি স্বাভাবিক হবে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ তথ্য। রওশন। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ।
সিলেটের পাইকারি এবং খুচরা বাজারে বিভিন্ন প্রকারের সবজির দাম বেড়েছে। কাঁকরোল, টমেটো, লাউ কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেশি দরেই বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তবে সপ্তাহের ব্যবধানে মাছের দাম স্থিতিশীল থাকায় মাছের বাজারে ভিড় বেড়েছে ক্রেতাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ এবং মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। তবে শুরুতেই সন্দীপন শুভ, আপনার কাছে জানতে চাই, সবজির দাম বাড়লেও তো মাছের দাম স্থিতিশীল রয়েছে, সেক্ষেত্রে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? রওশন, আপনি যেমনটি বলছিলেন যে সবজির বাজারের কথা, যে সবজির বাজারে কিন্তু আসলেই গত কয়েক সপ্তাহ ধরেই সেই ক্রমাগতভাবে দাম বেড়ে চলছে এবং আজকেও সেই একই চিত্র আমরা দেখেছি। শুরুতে যদি আমি একটু বলি যে মাছের দামের যেটি বলছিলেন যে মাছের দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে এবং সবজির দাম বেড়েছে, সেটি আসলে যথার্থ বলেছেন এবং এই কি চিত্র আমরা সকাল থেকে এসে দেখছিলাম যে সবজির দাম গত সপ্তাহের থেকেও আজকে অনেকটাই বেড়ে গেছে। এবং আজকের বাজার দর যদি আপনাকে আমি একটু উল্লেখ করি, সেক্ষেত্রে বলতে হয় প্রথমে এই টমেটোর কথা। টমেটো কিন্তু আকাশ ছোঁয়া দাম, অর্থাৎ 120 থেকে 140 টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হচ্ছে, যা পাইকারি বাজারে কিন্তু 110 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে, যা আমরা গত সপ্তাহে দেখেছিলাম 70 থেকে 80 টাকায় বিক্রি হয়েছিল। এর পাশাপাশি লাউয়ের দামও কিন্তু অনেক বেড়ে গেছে। এখানকার বিক্রেতারা বলছেন তারা গত সপ্তাহে 40 থেকে 50 টাকায় যে লাউ বিক্রি করেছেন আজকে কিন্তু 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে এবং কোনো কোনো লাউ কিন্তু খুচরা বাজারে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রায় দ্বিগুণের মতো বেড়ে গেছে কিন্তু লাউয়ের দাম। এর পাশাপাশি আমি যদি অন্যান্য সবজির কথা বলি, বিশেষ করে ঝিঙ্গার দামও কিন্তু আজকে পাইকারি বাজারে 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে এবং সেটি খুচরা বাজারে বেড়ে গিয়ে 60 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো সবজির বাজারে এই বাড়তির যে চাপ, সেই চাপের ছোঁয়া কিন্তু মাছ বাজারে এখনও এসে পড়েনি। এর প্রভাব মাছ বাজারে মোটামুটি স্থিতিশীল রয়েছে। এখানকার যারা মাছের ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি সকাল থেকে, তারা বলছেন যে সরবরাহ ভালো থাকায় এখনো দামে তেমনটি প্রভাব পড়েনি। আজকের মাছ বাজারের চিত্র আমি একটু জানিয়ে রাখতে চাই। রুই মাছ আজকের বাজারে পাইকারি বাজারে 320 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে কিন্তু 400 থেকে 450 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি ইলিশের কথা বলি, ইলিশের দামটা বেশ চড়া রয়েছে। ইলিশের দাম কিন্তু 2700 থেকে 2800 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য যে দেশি মাছ রয়েছে সেগুলোর দামও কিন্তু মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। তবে সবজি নিয়ে বেশ চিন্তা রয়েছে এখানকার ক্রেতাদের মধ্যে। সবজির বাজার কিন্তু আজকে চড়া রয়েছে এবং প্রত্যেকটি সবজির দাম কিন্তু 10 থেকে 15 টাকা বেড়েছে, কোনো কোনো সবজির ক্ষেত্রে আরও বেশি বেড়েছে। তো এই ছিল সিলেটের বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। বাজার পরিস্থিতি আরো খবর জানতে চাই, আমাদের সাথে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, আপনার কাছে জানতে চাই যে এই যে কেজি প্রতি মাছের 20 থেকে 80 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে ব্যবসায়ীরা কি বলছেন আর বাজারে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, আমরা এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে যে বড় মাছের আড়ত এবং পাশেই যে মাছের খুচরা বাজার, মাগুরা পুরাতন বাজারে। তো এখানে সকাল থেকেই মাছ বিক্রি হচ্ছে, তবে ক্রেতা বেশি থাকায় এবং মাছের যে সরবরাহ, সে মাছের সরবরাহ কম থাকায় কিন্তু মাছের দাম অনেকটাই বৃদ্ধি রয়েছে এবং মাছের দাম 20 থেকে 80 টাকা পর্যন্ত সপ্তাহের ব্যবধানে কিন্তু দাম বেড়েছে। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে সমুদ্রে কেবল মাছ ধরা পড়ছিল, তখন কিন্তু আবহাওয়াজনিত কারণে ট্রলারগুলোকে কিন্তু ফিরিয়ে আসার কথা বলা হয়েছে, যার কারণে কিন্তু মাছের সরবরাহ কিন্তু কম হয়েছে। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি যে মাগুরার যে বিশেষ করে রুই, কাতল এবং যে কাপ জাতীয় মাছ, এই মাছগুলো কিন্তু বিশেষ করে সাতক্ষীরা, নড়াইল, খুলনা এই এলাকা থেকে এই মাছগুলো, চাষের মাছ বিশেষ করে এই মাছগুলো আসে। তো ব্যবসায়ীরা যেটা জানিয়েছে যে চাষের মাছে ওখানে যে ঘের এবং যে পুকুর এগুলো কিন্তু পানিতে ডুবে যাওয়ায় মাছ কিন্তু জেলেদের জালে কিন্তু ধরা পড়ছে না। আর এই জেলেদের জালে মাছ না ধরার কারণে কিন্তু মাগুরায় কিন্তু মাছের সরবরাহটা বেশ কম। প্রত্যেক দিন কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা যে মাছে কিন্তু যেখানে মাছ 120 মণ মাছ থাকার কথা, সেখানে কিন্তু এই মুহূর্তে পর্যন্ত মাছ আসছে কেবলমাত্র
শুধুমাত্র 25 মণ মাছ। তো সব কিছু মিলিয়ে যে মাছের সরবরাহ মাগুরায় একদম কম রয়েছে এবং ক্রেতা পর্যায়ে বেশি থাকায় কিন্তু দাম বেড়েছে। এই ছিল মাগুরা মাছের বাজার থেকে সর্বশেষ। রওশন। ঢাকার বাইরে মাছ বাজারের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। মাইলস্টোন ট্র্যাজেডি এর 7ম দিন পরও আতঙ্কগ্রস্ত সহপাঠীরা। বিভীষিকাময় সেই দৃশ্য কোনোভাবেই ভুলতে পারছেন না শিশু এবং অভিভাবকরা। সকালে ঘুম থেকে উঠে সেই যে স্কুলে গিয়েছিল ওরা, তাদের মধ্যে নাফি, নাজিয়া ফাতেমা, রাইসা মনিসহ অনেকেই আর ফেরেননি। এই পৃথিবীর পাঠ চুকিয়ে তারা পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে অনেকেই পাঞ্জা লড়ছেন এখনও। ছোট্ট এই ফুলেদের ঝরে পড়ায় শোকাহত পুরো দেশ। আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড, তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা, ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে। ছুটি হবে একটু পর সবাই ছিল। পরে তারা ডেস্কের সাথে হাত দিয়ে পুতুলের মতন বসেছিল, তাদের পুরো শরীরটা লাল, চুল কিছু ছিল না। এ দেখে কার মন না খাবে? প্রযুক্তির এই যুগে টাইম মেশিনে করে যদি পেছনে চলে যাওয়া যেত, চলে যেতাম 7 দিন আগে, যেখানে সকালটা শুরু হয়েছিল এক ঝাঁক পাখিদের কলতানে। স্যার নিশ্চয়ই ক্লাসে এসে বলেছিলেন, আজ যদি কেউ ক্লাসে কথা বলো নেমে এসে প্রাণ কেড়ে নেয়, জানা ছিল কি ওদের? সব যখন বিধ্বংস, আমরা তখন খানিক বাদে বাদেই ব্রেকিং নিউজ দিতে কিবোর্ডে আপডেট করছি আহত নিহতের সংখ্যা। আর্তনাদ, আহাজারিতে আর আগুনের কালো ধোঁয়ায় ছাই হয়ে গেল মাইলস্টোন কলেজ। পেশাগত দায়িত্ব পালনে ততক্ষণে উপস্থিত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, গণমাধ্যম কর্মীরাও। দায়িত্বের আড়ালে কোমল শিশুদের অগ্নিদগ্ধ দেহ অশ্রুসিক্ত করেছে তাদেরও। চেষ্টা করছি মানবিকতার বা মনুষ্যত্বের সর্বোচ্চ উদাহরণ স্থাপন করার জন্য। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেছি রাস্তার মধ্যে বিভিন্ন মৃতদেহ পড়ে থাকতে, যাদের হয়তো হাত পা, শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমাদের ক্যাম্পের সদস্যরা শরীরের ইউনিফর্ম খুলে এই মৃতদেহের উপরে বিছিয়ে দিয়েছিলেন। বিছিয়ে দিয়ে তারা বোঝাতে চেয়েছিলেন যে সবার উপরে মানুষ সত্য, এর উপর আর কিছু নাই। যদিও এটা পেশাদারিত্বের জায়গা থেকে এটা হয়তো আমাদের হতে হয় না, ভেঙে পড়তে হয় না, কিন্তু আমি নিজেও একজন বাবা। নিজেকে নিজের সন্তানের কথা চিন্তা করে হলেও আমি হাসপাতালে পৌঁছানোর আগেই নিজে অনেক মানসিকভাবে ভেঙে পড়ি। টানা লাইফ শুরু হয়। শুরুতেই একটি হাসপাতালে যখন ঢুকি, ওখানে একজন শিক্ষককে দেখে এবং দুজন ছাত্রছাত্রীকে দেখে আমি সেখানে, তার মধ্যে একটা বাচ্চা, একটা মেয়ে যার হাত পুড়ে গেছে, শরীরের একটা অংশ পুড়ে গেছে, যাকে ইতিমধ্যে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। তো এই যে পোড়া দগ্ধ মানুষের যেই কষ্ট, শুধুমাত্র ওর শরীরের একটা অংশ পুড়ে গেছিল, সেটাই সে সহ্য করতে পারছে না। দিশেহারা হয়ে স্বজনেরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে খুঁজে নিয়েছে নিজেদের সোনামণিকে। রাষ্ট্র পালন করেছে রাষ্ট্রীয় শোক, প্রার্থনা হয়েছে ধর্মীয় উপাসনালয়।
সপ্তাহ ব্যবধানে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বাবা মায়েরা আশায় আছেন, কারো কারো আশার আলো নিভে গেছে, কেউ কেউ এখনও অপেক্ষায় রয়েছেন একটা মিরাকলের। এই কদিন ধরেই এই এতগুলো প্রাণ হারানোর দায় কার তা নিয়ে তর্ক বিতর্ক খুব চলেছে, রটেছে নিহতের সংখ্যা নিয়ে গুজবও। এই যে রাষ্ট্রের প্রতিদিন নতুন নতুন ইস্যুতে আমরাও হয়তো আর কদিন পরই ভুলে যাব এই মাইলস্টোন ট্র্যাজেডির গল্প, কিন্তু ভুলবে না কেবল যার যায়, কেবল সেই তো বোঝে হায় হারানোর কি যন্ত্রণা। তানজিলা খান মিম, এখন, ঢাকা। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে রাতে চলে গেল আরেক শিক্ষার্থী 14 বছরের শাহিল ফারাবি আয়ান। রাত 1:45টার সময় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় না ফেরা দেশে চলে যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। বার্নের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানিয়েছেন, শাহিলের শরীরের 40% পুড়ে গিয়েছিল। এদিকে গতকাল বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 রোগীকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। তাদের একজন মাইলস্টোন স্কুলের কর্মচারী সবুজা বেগম, অপরজন উদ্ধারকর্মী। রোববার দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। আইসিইউতে ভর্তি 4 জনের অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। এদিকে মাইলস্টোনের ঘটনা তদন্তে 9 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, শাহিলের মরদেহ কখন হস্তান্তর করবে হাসপাতাল কর্তৃপক্ষ, আর যেসব শিক্ষার্থীরা এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের সবশেষ অবস্থা কি? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় সর্বশেষ শাহিল নামের 14 বছরের একটি বাচ্চা গতকাল রাতে মারা গিয়েছে। এ নিয়ে এখন সর্বমোট 35 জন নিহত হয়েছে। 4 জন আইসিইউতে রয়েছে এবং 9 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে পর্যায়ক্রমে 10 জন সুস্থ রোগীকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা মূলত এখানেই যারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে। আমি যদি আপনাদের দেখাই, আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে স্বজনেরা এখানে ঘুমিয়ে আছে, অপেক্ষা করছে ক্লান্তি আর উদ্বেগ আর উৎকণ্ঠায়। তারা এটা জানে না যে তাদের বাচ্চাকে তারা সুস্থভাবে ফিরিয়ে নিতে পারবে নাকি নিথর দেহটি তাকে নিয়ে যেতে হবে। আমার ডান সাইডেই আপনি যে কক্ষটি এখন দেখতে পাবেন, এই কক্ষটিতে মূলত এখন চিকিৎসা সেবা চলছে। আমি আপনাদের আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের সিঙ্গাপুর এবং চীন থেকে 21 জন ডাক্তার এবং নার্স এসেছেন, যারা গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। তারা যেটি জানিয়েছেন, যেসব বাচ্চারা এখনও চিকিৎসাধীন আছে তা যেন ট্রমায় চলে যেতে না পারে, খুব দ্রুতই একটি ট্রমা সেন্টার চালু করে তাৎক্ষণিক তাদের কাউন্সিলিংয়ের মাধ্যমে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। আমি এখানে একজন কথা বলেছি এক ডাক্তারের সঙ্গে। তারা যেটি আমাদের জানিয়েছে, যেখানে চিকিৎসা সম্পূর্ণরূপে এবং খুব ভালোভাবেই চলছে, কোনো ধরনের গাফিলতি হচ্ছে না। তবে এখানে 33 জন এখন ভর্তি আছে। এই 33 জনের মধ্যে 27 জনই হচ্ছে বাচ্চা। রসন, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ শিক্ষার্থীদের সবশেষ খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহরাব সুমন। মৃত্যুবন্ধের টার্গেট করে চলত চাঁদাবাজি। পুলিশ জানায়, রিয়াদ নামে সমন্বয়ক পরিচয় দানকারী তরুণের নেতৃত্বেই গুলশানে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। গুলশানের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসায় সমন্বয়ক পরিচয় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার 4 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তবে গ্রেপ্তার 5 জনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে আদালতে তোলা হয়নি। বাকিটা জানাচ্ছেন রাব্বি হোসেন। রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 5 জনকে তোলা হয় আদালতে। রোববার আদালতের এজলাসে তোলার সময় বিক্ষুব্ধ আইনজীবীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তোপের মুখে পড়েন আসামিরা।
আদালতে হাজির করে রিয়াদ সহ গ্রেপ্তারকৃত 4 আসামিকে 10 দিনের রিমান্ড ও আসামি আমিনুল শিশু হওয়ায় তাকে কারাগারের শিশু বিকাশ কেন্দ্রে আটক রাখার আবেদন করা হয়। এ সময় আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, তারা কার নির্দেশে চাঁদাবাজি করেছে এবং তাদের গডফাদার কে তা তদন্ত করে বের করা প্রয়োজন। উদ্ধার করতে হবে চাঁদাবাজির টাকা। পরে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, গুলশান বনানী সহ অভিজাত এলাকায় বিত্তবানদের টার্গেট করে চাঁদাবাজি করত রিয়াদ সহ তার অনুসারীরা। এনসিপির সাইনবোর্ড ইউজ করে এই সংগঠনটাকে বিতর্কিত করার জন্য তারা নিজেরা চাঁদাবাজি করে সেই চাঁদার বিষয়ে বলে চাঁদা উঠে ফল করে চলে যায় লন্ডনে। এইভাবে মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে ফাঁসানোর জন্য তারা ফেসবুকে বিবৃতিতে তারা অন্যদের নাম বলে থাকে। আসলে ঘটনা হচ্ছে তারা নিজেরা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের বক্তব্যে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে গুলশান থানার চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ সহ 4 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আসামি শিশু আমিনুলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারের শিশু বিকাশ কেন্দ্রে পাঠানো হয়। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে সারা দেশের সব কমিটি স্থগিত করেছে সংগঠনটি। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি। ইতিহাসে কোনো ঘটনার দায় স্বীকার করে সারা দেশের কমিটি স্থগিত করা নজিরবিহীন বলেও মন্তব্য করেন রিফাত রশিদ। অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো, একটা রূপরেখা তৈরি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না, এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। মধ্য জুলাই থেকে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার লড়াইয়ে সামিল হন শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাদের বিচরণ শ্রেণীকক্ষে, অভিনয়ের মঞ্চে কিংবা আদালতে। ছাত্রদের পক্ষে তাদের উচ্চকিত কণ্ঠ রূপ নেয় গণ অভ্যুত্থানে, পতন হয় ফ্যাসিস্ট সরকারের। কিন্তু ছাত্র জনতার পক্ষে দাঁড়ানোর সেই দিনগুলো এসব পেশাজীবীদের জন্য কতটা মসৃণ ছিল? নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নই বা পরিকল্পনা কিভাবে হয়েছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী হোসেন জাহিদ। আগস্টের প্রথম দিন, জেনজিদের ভাষায় তা জুলাই মাসের ৩২তম দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণহানির সংখ্যা তখন হাজারের কাছাকাছি। এরকম সময়ে বিটিভি ভবনে শিল্পী সমাজের কয়েকজন তারকার প্রতিবাদী মানববন্ধন। তবে প্রাণহানি নয়, বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলায় পুড়ে যাওয়া বিটিভি ভবনের জন্যই তাদের এই হাহাকার। ভাই বোনের আপনারা যারা রাস্তায় আছেন, আপনারা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান। বিটিভি আমার পরিবার, এই পরিবারের গায়ে যারা হাত দেবে তাদের হাত আমরা ভেঙে দেব। একই দিন ফার্মগেটে ভিন্ন দৃশ্য দেখে দেশবাসী। কংক্রিটের ভবনের পরিবর্তে এখানে জিতে যায় মানবতা। সেদিন শিল্পী সমাজের এই অংশ আকাশের মতো বাধাহীন কণ্ঠে জানান দেয়, তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ কেবল শির দাঁড়ায়। ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম। একদিকে ছিল সরকারের নানা প্রলোভন, ছিল আন্দোলনে অংশ না নিতে গোয়েন্দা বাহিনীর চাপ। সব উপেক্ষা করে কতটা সহজ ছিল ছাত্রদের পক্ষে দাঁড়ানো? হেলিকপ্টার থেকে যখন রিয়া গোপকে শ্যুট করা হলো এবং রিয়া গোপ যখন আসলে কিছুদিন পরে মারা গেল, আমার একটা মেয়ে সন্তান আছে, যেভাবে আসলে বাসায় থাকা মানুষদেরকেও হত্যা করা হচ্ছিল, ওই জিনিসটা দেখার পরে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে কিছু একটা করা উচিত। ৬৯-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শামসুজ্জোহাকে প্রাণ দিতে হয় ছাত্রদের পক্ষ নেয়। গণ অভ্যুত্থানে অধ্যাপক শামসুজ্জোহার সেই সাহসিকতার প্রতিচ্ছবি দেখা যায় ২৪-এও। নিপীড়ন বিরোধী শিক্ষকদের ব্যানারে জুলাইয়ের শুরু থেকেই
তাদের প্রতিবাদী ভূমিকা আলো ছায়া দেয় শিক্ষার্থীদের। মানুষের প্রতি যে অন্যায় সেটির প্রতিবাদ করা আমার নৈতিক দায়িত্ব। 17 জুলাইয়ের কথাই ধরা যাক। শিক্ষক সমাবেশ থেকে সেদিন বিক্ষোভ মিছিলের গন্তব্য ছিল শাহবাগ থানায়। জুলাইয়ের শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে হটস্পট ছিল সেটি ছিল শাহবাগ এলাকা, এবং মধ্য জুলাই এসে ছাত্র আন্দোলন যখন গণজাগরণের রূপ নিতে থাকে ঠিক তখনই সে আন্দোলনকে দমানোর জন্য শাহবাগ থানার ভূমিকাও বেশ চোখে পড়ে। 16 জুলাই রাতে খবর আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে এই শাহবাগ থানায়, এবং তার পরদিন 17 জুলাই দুপুরে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে কয়েকজন শিক্ষক এসে শাহবাগ থানার গেট ভেঙে সেই শিক্ষার্থীদেরকে উদ্ধার করে নিয়ে যায়, যার পরবর্তী প্রভাব পড়ে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি তার উপরে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢুকতে পারবে না কেন? এখানে 144 ধারা জারি করেছে। কোটা সংস্কারে উঠিয়ে তারপরে সেখানে তারা তাদের যে উদ্ধার তৎপরতা সেটি চালাবেন, তবে সেটি করার জন্য যেই তাদের যে সাপোর্ট দরকার, সহযোগিতা দরকার, সেটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে নেই বলে তারা সিটি কর্পোরেশনের সহযোগিতা চেয়েছেন। তবে এখন পর্যন্ত সিটি কর্পোরেশন শুধুমাত্র পরিচ্ছন্নতা কর্মীরা এই ঘটনাস্থলে এসেছেন, তবে তাদের যে যে ভেকু সহ অন্যান্য যে সরঞ্জাম সেগুলো কিন্তু এখন পর্যন্ত আসেনি, এবং প্রায় 11 ঘন্টা পেরিয়ে প্রায় 12 ঘন্টা হতে চললো। এখন পর্যন্ত যে নারী নিখোঁজ হয়েছেন তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, এবং আমরা দেখেছি সকাল থেকে এখানে উৎসুক মানুষ কিন্তু ভিড় করেছেন, এবং আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। আমরা এখানে এসে দুইজন স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। তারা মূলত যেই নারী নিখোঁজ হয়েছেন তার কলিগ হিসেবে তারা নিজেদেরকে দাবি করছেন। তারা বলছেন এখানে তাদের একটি ওষুধ কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ, তিনি ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কাজ করেন, এবং তিনি গতকালকে এই যে হোসেন মার্কেট এলাকার যে ইম্পেরিয়াল হাসপাতালটি রয়েছে সেখানে ডাক্তারদের সাথে তার ভিজিট করার কথা ছিল, এবং তিনি এখানে আসার 10 মিনিট আগেও তার সহকর্মীদের সাথে কথা বলেছিলাম। তার নাম হচ্ছেন তাসনিম, এবং তিনি যখন এইখানে দুর্ঘটনাটি ঘটছে তারপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে, যে কারণে তারা ধারণা করছেন যে এই দুর্ঘটনায় যিনি নিখোঁজ রয়েছেন তিনি সেই তাসনিম অর্থাৎ ওষুধ কোম্পানির যিনি ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কাজ করছেন। এবং এখন পর্যন্ত যে উদ্ধার তৎপরতার কাজ যদি বলি, এখানে আসলে উদ্ধার কার্যক্রমের এখন পর্যন্ত শুরু হয়নি। গতকালকে রাত 1:38 পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়েছেন। সকাল থেকে উদ্ধার তৎপরতা আসলে এখন পর্যন্ত স্থগিত হয়ে রয়েছে শুধুমাত্র সিটি কর্পোরেশনের অসহযোগিতার কারণে। এবং এখানকার স্থানীয় বাসিন্দারাও কিন্তু আমাদের কাছে বারবার অভিযোগ করছিলেন যে এই জায়গাটিতে মূলত দীর্ঘদিন ধরে এখানে ম্যানহোল গুলোর ঢাকনা নেই, অর্থাৎ উন্মুক্ত ভাবে এই ম্যানহোল গুলো রয়েছে, এবং সেখান দিয়ে যখন বর্ষার মৌসুম আসে তখন এই বর্ষা মৌসুমে কিন্তু পানিতে টইটুম্বুর হয়ে যায়। এখান দিয়ে স্থানীয়রা যাতায়াত করেন, এবং তখন কিন্তু আসলে অপরিচিত কারো কিন্তু বোঝার উপায় থাকে না যে এখানে আসলে কোনো ড্রেন রয়েছে কিনা। তো যে কারণে এই জায়গাটি নিয়ে এখানকার স্থানীয়রা বাসিন্দারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের প্রতি। পাশাপাশি এই যে ইম্পেরিয়াল হাসপাতালটি রয়েছে সেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও স্থানীয়রা কিন্তু বারবার অভিযোগ করেছেন তারা যেন সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করেন, কিন্তু সিটি কর্পোরেশনের সাথে তারা সমন্বয় করেননি বলেও কিন্তু অভিযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা কিন্তু শুরু হয়নি। এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গীতে যে উন্মুক্ত ম্যানহোলে নারী নিখোঁজের সবশেষ তথ্য। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে 2 আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা এবং কুড়িগ্রামবাসীর বহুল কাঙ্ক্ষিত দ্বিতীয় তিস্তা গার্ডার সেতু। উদ্বোধনের পরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এটি। সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা বাড়ার পাশাপাশি গতি আসবে এই অঞ্চলের অর্থনীতিতে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন মাজিদুর রহমান, ছবি তুলেছেন রবিউল ইসলাম। একদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর, অন্যদিকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা, মাঝে বয়ে চলা তিস্তা নদীর বিভাজন রেখা। জীবনমান উন্নয়নে এই 2 জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তিস্তা নদীর উপর একটি সেতু নির্মাণ। অবশেষে পূরণ হচ্ছে সে দাবি। বহুল প্রত্যাশিত দ্বিতীয় তিস্তা গার্ডার সেতু উদ্বোধনের অপেক্ষায় 2 পারের মানুষ। এতে উচ্ছ্বসিত নদীর দুপারের বাসিন্দারা। যাতায়াত করতে সমস্যা ছিল, এখন মনে করো ব্রিজটা যদি উদ্বোধন হয় আমাদের যাইতে 2 মিনিটে 3 মিনিটে হয়তো আমরা পারাপার হইতে পারবো। চিলমারি থেকে হরিপুর আসতে 120 টাকা খরচ হয়, ব্রিজটা ছেড়ে দিলে আমাদের অনেক উপকার হবে। আল্লাহর রহম আমাদের খুব সুবিধে, তরি তরকারি বাজার নিয়ে যা আনা বেচা কিনে সব দিক দিয়ে আমাদের সুবিধে। নৌকা পথে যাইতে হইতো, অনেক রাস্তা হাঁটতে হইতো, ঠিক আছে। আর এখন ব্রিজ হলে আমাদের মনে করেন যে উন্নয়ন হবে, একটু ভালো হবে। 2 তারিখের মধ্যে যদি আমাদের ব্রিজটা উদ্বোধন হয় তাহলে আমার মনে হয় যে আমার মতো আরও অনেক যারা
এই পারাপারের যাত্রী অনেকেরা সুবিধা পাবে। সেতুটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন নানা বয়সী মানুষ। জনভোগান্তি লাঘবে এই সেতুকে আশীর্বাদ হিসাবে দেখছেন সবাই। এখানে আমরা আসি, ব্রিজটা খুব সুন্দর, অনেক দূরত্ব ব্রিজটা, এই জন্য আমরা আসি। এখানে ঘুরতে আসছি বাচ্চাদের নিয়ে। বড় ব্রিজ, ভালো লাগলো, আবহাওয়া ভালো, খোলামেলা জায়গা। সংশ্লিষ্টরা বলছেন যাতায়াত, ব্যবসা বাণিজ্য কিংবা শিক্ষা প্রায় প্রতিটি ক্ষেত্রেই যুগান্তকারী ভূমিকা রাখবে স্থানীয় সরকার বিভাগে নির্মাণাধীন এই সেতু। এছাড়া চিলমারি, ভুরুঙ্গামারি, কুড়িগ্রামবাসীর রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের দূরত্ব কমবে প্রায় 100 কিলোমিটার। কুড়িগ্রাম ও গাইবান্ধার 20 লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবে এবং চরাঞ্চলের প্রান্তিক চাষি, ওনাদের উৎপাদিত সবজি, অন্যান্য সবজি ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলে খুবই অতি তাড়াতাড়ি যে বৃষ্টির মাধ্যমে পরিবহন করতে সক্ষম হবে। 1490 মিটার দীর্ঘ সেতুটিতে 290টি পিলারের উপর বসানো হয়েছে 31টি স্প্যান। নদী শাসন সহ সেতুটিতে খরচ হয়েছে 440 কোটি টাকা। এলজিডির তত্ত্বাবধানে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন কাজটি বাস্তবায়ন করছে, আর এতে অর্থায়ন করেছে সৌদি সরকার। আগামী 2 আগস্ট স্বপ্নের দুয়ার খুলছে এই তিস্তা সেতুর। আর এই সেতুর উদ্বোধনের মধ্যে দিয়ে কুড়িগ্রামের চিলমারি এবং এই গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরের দূরত্ব কমবে প্রায় 100 কিলোমিটার, যেখানে নৌপথের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। আর এর মাধ্যমে এই এলাকার সমৃদ্ধি ফিরবে এখানকার ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে শিক্ষা, চিকিৎসা সব কিছুর সম্ভাবনার দুয়ার। মাজিদুর রহমান, এখন গাইবান্ধা, সুন্দরগঞ্জ। এবার আন্তর্জাতিক। ইউরোপীয় ইউনিয়নের ওপর 15% শুল্ক আরোপ করে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ইউরোপীয় পণ্যে 30% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্টের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ইউরোপের কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং জ্বালানি ক্রয়ের প্রতিশ্রুতিও আছে। ট্রাম্প জানান চুক্তিটি ইউরোপের গাড়ি শিল্প এবং কৃষি খাতের জন্য বিশাল অগ্রগতি। দুই পক্ষই এতে লাভবান হবে বলে দাবি তার। চুক্তিটিতে বিশাল অর্জন বলছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান। যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপের 27 দেশের এই জোট। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি 236 বিলিয়ন মার্কিন ডলারের। এই চুক্তির ফলে ঘাটতি কিছুটা কমে আসবে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। থাইল্যান্ড কম্বোডিয়া চলমান সংঘর্ষে ধস নেমেছে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসা বাণিজ্যে, যার বিরূপ প্রভাব পড়েছে সীমান্তবর্তী মানুষের জীবিকাতেও। সুরিন প্রদেশের সীমান্ত দিয়ে প্রতি মাসে প্রায় 92.5 লাখ মার্কিন ডলারের বাণিজ্য হতো। এখন আয় হারিয়ে বেকার সময় কাটাচ্ছেন স্থানীয়রা। তানভীর জনির প্রতিবেদন। সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধ 100 বছরের বেশি পুরনো। ফরাসি ঔপনিবেশিকরা কম্বোডিয়া ছেড়ে যাওয়ার পর থেকেই সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছে। দুই দেশের 817 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত নিয়ে প্রায় সংঘর্ষে জড়ায় প্রতিবেশী দুই দেশ। গেল মে মাসে কম্বোডিয়ান এক সেনা নিহতের ঘটনায় আবারও উত্তপ্ত দুই দেশের সীমান্ত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পাল্টাপাল্টি হামলা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে হতাহত হন বেশ কয়েকজন। সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছে দুই দেশের কয়েক লাখ মানুষ। চলমান সংঘাতে থাইল্যান্ডের উত্তর পূর্ব প্রদেশ সুরিনে পুরোপুরি বন্ধ হয়ে গেছে বাণিজ্যিক কার্যক্রম। স্থানীয়রা আতঙ্কে আশ্রয় নিয়েছে বাংকারে। প্রাদেশিক থাই চেম্বার অব কমার্সের তথ্য মতে সুরিনে প্রতি মাসে আন্তঃসীমান্ত বাণিজ্য হতো 92.5 লাখ মার্কিন ডলারেরও বেশি। বর্তমানে তা স্থবির হয়ে পড়েছে। การค้าระหว่างชายแดนระหว่างไทยกัมพูชาในจังหวัดสุรินทร์เราเนี่ยครับมีมูลค่าประมาณ300 ล้านต่อเดือนค้าขายอยู่บนชายแดนพื้นที่บริเวณนั้นพอไม่มีการค้าขายเนี่ยเขาก็ไม่มีอาชีพไม่มีรายได้เลยครับก็ถือว่าค่อนข้างหนักสำหรับเขาครับ অনেক বাসিন্দার আয়ের একমাত্র উৎস থমকে আছে। সশস্ত্র সংঘাতে বন্ধ হয়ে গেছে সুরিনের সীমান্তবর্তী শহরের ব্যস্ততম ও সবচেয়ে কৌশলগত চেকপয়েন্টগুলো। বাণিজ্য, পর্যটন এবং আন্তঃসীমান্ত জীবিকার এই প্রবেশদ্বারটি এখন পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। চরম আতঙ্কে দোকানপাট ও ব্যবসা বাণিজ্য বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন স্থানীয়রা। সীমান্ত এলাকা এখন জনশূন্য।นอนกินอยู่ในนี้
ประมาณ30ชีวิตค่ะ4วัน3คืนแล้วค่ะน่ากลัวมากเสียงดังมากเลยค่ะเวลาเสียงดังเสียงปืนมาก็หอบข้าวหอบของมากินนั่งอยู่กินข้างในค่ะচলমান উত্তেজনায় চরম ঝুঁকিতে আছে সুরিন প্রদেশ ব্যবসা বাণিজ্য বন্ধের পাশাপাশি স্থবির হয়ে পড়েছে সীমান্তবর্তী মানুষের জনজীবন আতঙ্ক বিরাজ করলেও কিছু বাসিন্দা নিজের আবাসস্থল ছেড়ে যেতে রাজি হননি แต่ก็นั่งดูเขาอยู่นั่นแหละตุ่มตามก็นั่งดูพวกผู้หญิงพวกเด็กก็ให้เขาอพยพไปพวกเราก็อยู่ดูแลบ้านบ้างเนาะ গেল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে এরই মধ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দুই দেশ উভয় পক্ষই বলছে তারা আত্মরক্ষার্থে প্রতিক্রিয়া দেখিয়েছে দুই দেশের সংঘাত নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ তানভীর জানি এখন বিশ্ব এবার জানাবো খেলার খবর প্রবাসী খেলোয়াড়দের বাংলাদেশের জার্সিতে অংশ নেওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে ফুটবলের পর এবার বাংলাদেশ বক্সিং ফেডারেশনও হাঁটছে সেই পথে ব্রাগা ওপেন আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় 50 কেজি ক্যাটাগরিতে স্বর্ণজেতা জিন্নাত ফেরদৌস লড়বেন এবার বাংলাদেশ জাতীয় বক্সিং প্রতিযোগিতায় রেজাল করিমের প্রতিবেদন বাংলাদেশের জার্সিতে প্রবাসী খেলোয়াড়দের মাঠ মাতানো নতুন কিছু নয় ফুটবলে এই রীতি চালু হয়েছে অনেক আগে থেকেই জামাল ভুঁইয়া হামজা চৌধুরী যার বড় নাম ফুটবল ফেডারেশনের মতো অন্যান্য ফেডারেশনও ঝুঁকছে এমন সিদ্ধান্তে এবার বাংলাদেশ বক্সিং ফেডারেশনও নিয়েছে এমন সিদ্ধান্ত আপনারা জানেন যে বিদেশ থেকে একটা মেয়ে বিদেশি প্রবাসী আমেরিকান প্রবাসী যে ইউরোপীয় ইউনিয়নে কিছুদিন আগে খেলা হয়েছে সেখানে সে গোল্ড পেয়েছে তো ধারাবাহিকভাবে তার আরও কিছু কিছু অর্জন আছে তো আমাদের আগামীতে সাব গেমস আছে ওই উদ্দেশ্য নিয়ে অন্ততপক্ষে তাকে আমরা বাংলাদেশে ইনভাইট করেছি জিন্নাত ফেরদৌস বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সার সম্প্রতি পর্তুগালে অনুষ্ঠিত ব্রাগা ওপেন আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় 50 কেজি ক্যাটাগরিতে জিতেছেন স্বর্ণ পোল্যান্ডে আন্তর্জাতিক মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে জিতেছেন ব্রোঞ্জ যা ইউরোপে বাংলাদেশি বংশোদ্ভূত কোনো বক্সারের জন্য প্রথম এছাড়া দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছিলেন জিন্নাত 31তম জাতীয় সিনিয়র পুরুষ ও 7ম জাতীয় মহিলা বক্সিং প্রতিযোগিতা শুরু হয়েছে সারা দেশ থেকে 172 জন বক্সার অংশ নিচ্ছেন এখানে যেখানে বাংলাদেশি মেয়ে বক্সারদের সাথে লড়বেন জিন্নাত ও আসার পরে যেটা হবে আমাদের এখানে খেলা হবে ও আমাদের দেশে মেয়েদের সাথে খেলবে এবং আগামীতে ও এখানে আশা করি ভালো করবে তারপর ওকে সাব গেমসে আমরা জাস্ট ইনক্লুড করবো যেটা জানুয়ারিতে যে পাকিস্তানে আমাদের যে সাব গেমসটা আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বক্সারদের জন্য থাকা খাওয়া থেকে শুরু করে ফেডারেশন রেখেছে বিশেষ সুবিধা ওরা আসা যাওয়া টিকিট দিয়ে পাবে তাদের ট্রান্সপোর্ট যে ভাড়া সেটা পাবে তারপরে অন্তত তাদের যে পার ডে তারা খাচ্ছে আমরা জাতীয় ক্রীড়া পরিষদের ওখানে আছে হোস্টেল আছে বা ওখানে আপনার ক্যান্টিন আছে তাদের সাথে আমার একদম ঘরোয়াভাবে পাকানো হয় তাদের মেনু দিয়া সেটা হলো মাছ মাংস সবজি যেটা হয় ডাল অন্তপক্ষে গুণগত মান ভালো জাতীয় পর্যায়ের এমন আয়োজন থেকে ভালো বক্সার বেরিয়ে আসবে বাংলাদেশ লড়বে আন্তর্জাতিক অঙ্গনে ছিনিয়ে আনবে অর্জন আশা ফেডারেশনের রেজাউল করিম এখন ঢাকা শেষ করছি এখন বাজার তার আগে শিরোনামগুলো আরো একবার মাইলস্টোন ট্র্যাজেডিতে রাতে চলে গেল আরেক শিক্ষার্থী 14 বছরের সাহিল 7 দিন পরও আতঙ্কগ্রস্ত সহপাঠীরা প্রলোভন গোয়েন্দা চাপ উপেক্ষা করেই জুলাই ছাত্র জনতার পক্ষে দাঁড়ান পেশাজীবীরা সম্মিলিত কণ্ঠ রূপ নেয় গণ অভ্যুত্থানে বাসায় থাকা মানুষদেরকেও হত্যা করা হচ্ছিল ওই জিনিসটা দেখার পরে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে কিছু একটা করা উচিত সে সময় আসলে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করাটাই একমাত্র রাস্তা সামনে খোলা ছিল তখন আমাদের মনে হয় নাই ভয় লাগে নাই আমাদের খালি মনে হয়েছে যে এখন সামনে যেতে হবে এছাড়া কোনো উপায় নাই বৈরী আবহাওয়া কাটলেও ভাঙন আতঙ্কে উপকূলের মানুষ টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে চড়া সবজি এবং মাছের বাজার 2 আগস্ট খুলছে দ্বিতীয় তিস্তা গার্ডার সেতু যাতায়াত সুবিধার পাশাপাশি উত্তরাঞ্চলের অর্থনীতিতে গতির আশা এবং 15% শুল্ক আরোপ করে ইউএর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সই দুপক্ষই লাভবান হবে দাবি ট্রাম্পের
এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।